ভূরাজনীতির মহাবিস্ফোরণ, হরমুজ প্রণালীতে রক্তক্ষয়ী সংঘাত, মার্কিন ইরান সরাসরি যুদ্ধ এবং যার ফলে বর্তমানে কাঁপছে মধ্যপ্রাচ্য। সালামু আলাইকুম দর্শক, ওমর ফারুক আছে আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন হরমুজ প্রণালী এখন এক নতুন অর্থনৈতিক এবং কৌশলগত যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। ওমান তাদের উপসাগরীয় এবং ইউরোপীয় মিত্রদেরকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে এখন থেকে নৌ সহায়তা এবং দূষণ নিয়ন্ত্রণের মতো বিভিন্ন পরিষেবার জন্য নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হতে পারে। ওমানের মাধ্যমে এই বার্তা দেওয়ার পাশাপাশি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসিন রেজাই অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন যে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও সেবার খরচ এখন থেকে সরাসরি তেলবাহী জাহাজগুলোর কাছ থেকে আদায় করা হবে। রেজাই বলেন, তেহরান যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখতে চায় এবং এই আন্তর্জাতিক নৌপথের পরিবেশ রক্ষা করতে চায়। আমরা মোহসিন রেজাইয়ের বক্তব্যটি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করছি। Discussion. Our current discussion is about service costs in the Strait of Hormuz. Yes, we want to maintain the security of the Strait of Hormuz. We want to protect the environment of the Strait of Hormuz. We must establish insurance mechanisms so that if incidents occur, ships that encounter problems are covered to reduce their risk. And when we provide all of this, these costs cannot come out of the pockets of the Iranian people. These costs must be collected from those who are দেখছিলেন হরমুজ প্রণালী সংক্রান্ত মোহসিন রেজাইয়ের বক্তব্যটি। রেজাই বলেন, তেহরান যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখতে চায় এবং এই আন্তর্জাতিক নৌপথের পরিবেশ রক্ষা করতে চায়। আর ঠিক এই কারণেই এমন একটি সুনির্দিষ্ট বীমা ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে যে কোনো জাহাজ এই পথে চলাচলকালে সমস্যায় পড়লে তা থেকে পর্যাপ্ত সুরক্ষা পায় এবং তাদের বাণিজ্যিক ঝুঁকি কমানো যায়। মোহসিন রেজাই বাস্তবসম্মত যুক্তি দিয়ে বলেন, এ সকল আন্তর্জাতিক সেবা দেওয়ার পর এর বিপুল খরচ কোনোভাবেই ইরানের সাধারণ জনগণের অর্থ থেকে বহন করা সম্ভব নয়। তাই পরিষ্কার কথা, যারা এই প্রণালী ব্যবহার করে তেল পরিবহন করছে, এই খরচ সম্পূর্ণ তাদের কাছ থেকেই নেওয়া হবে। হরমুজ প্রণালী ঘিরে ইরান যখন তার ইস্পাত কঠিন অবস্থান বারবার পরিষ্কার করছে, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অফিসিয়ালি দাবি করে গত 25 জুন ওমানি উপকূল বরাবর হরমুজ প্রণালী থেকে বের হওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ এমভি এভার লাভলির ওপর একটি ইরানি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে, তাহলে এই জাহাজটি কেন ইরানের দেখানো পথে না গিয়ে ওমানের উপকূল দিয়ে গেল? আমরা জাহাজটির গতিপথের একটি ছবি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখছেন, ইরানি উপকূলকে বাইপাস করে হরমুজ প্রণালী দিয়ে ওমানের উপকূল দিয়ে লাল চিহ্নিত অংশে জাহাজটি চলাচল করার চেষ্টা করে। মূলত জাহাজটিকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল আমেরিকা নিজে তার নৌবাহিনীর মাধ্যমে, কিন্তু ইরান সেটি ধরতে পারে এবং ড্রোন হামলা চালায়। আমেরিকা দাবি করে এটি যুদ্ধবিরতির লঙ্ঘন। এরপর ওয়াশিংটন থেকে আসে এক চূড়ান্ত এবং ভয়ঙ্কর সামরিক আক্রমণ। সংঘাতের ঠিক আগে এক সাংবাদিক যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেছিলেন, আপনি বলেছেন যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এজন্য তাদের কি কোনো পরিণতির সম্মুখীন হতে হবে? তখন ট্রাম্প অত্যন্ত ঠান্ডা মাথায় জবাব দেন, সেটা আপনার সময় হলেই জানতে পারবেন। ট্রাম্পের সেই রহস্যময় বার্তার পরেই মধ্যরাতের আকাশ কাঁপিয়ে ইরানে আবারও এক ভয়াবহ ও বিধ্বংসী হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সরাসরি অভিযোগ, ইরান যুদ্ধবিরতি পুরোপুরি লঙ্ঘন করেছে এবং সেই সুনির্দিষ্ট অভিযোগ এনে ইরানের বিরুদ্ধে এই সামরিক হামলা চালানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অফিসিয়াল দাবি অনুযায়ী গতকাল সকালে ঘটা এই বাণিজ্যিক ট্যাঙ্কারের ওপর বর্বরচিত হামলার তীব্র প্রতিশোধ হিসেবে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে এই বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আর সেই সমঝোতা চুক্তির পর ইরানের মূল ভূখণ্ড বা মাটিতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি সামরিক হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের কেশম দ্বীপ, সিরিক দ্বীপ সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এই বিমান হামলা চালায়। মার্কিন কর্মকর্তার সূত্র অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়। সেগুলো হচ্ছে ইরানের সামরিক নজরদারি স্থাপনাগুলো, এছাড়াও সামরিক যোগাযোগ কেন্দ্রগুলো এর মধ্যে রয়েছে, এছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মজুত কেন্দ্র, মাইন স্থাপন কেন্দ্র এবং
ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলো। এরপর রক্তাক্ত পাল্টা আঘাত হানে ইরান। মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন এবং মিসাইল বৃষ্টির সাথে ইরান ব্যাপক যুদ্ধের একটি হুঁশিয়ারি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী বিমান হামলার পর ইরান বিন্দুমাত্র দমে না যেয়ে বরং তাদের বিপ্লবী গার্ড এক রক্তক্ষয়ী পাল্টা আঘাতের মাধ্যমে কাঁপিয়ে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে। এরপরই আসে আইআরজিসির তীব্র ক্ষোভ এবং বিবৃতি। দক্ষিণ লেবাননের মতো এবার ইরানের সিরিক উপকূলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি সম্পূর্ণ ভঙ্গ করেছে বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে আইআরজিসি। তারা দাবি করেছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের অননুমোদিত রুট বা পথ ব্যবহারের তুচ্ছ অজুহাতে মার্কিন বাহিনী ইরানের উপর আগ্রাসন চালিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী আন্তর্জাতিক ইসলামাবাদ সমঝোতার ৫ নম্বর ধারা অনুযায়ী হরমুজ প্রণালীর ট্রানজিট বা যাতায়াত নিয়ন্ত্রণের একক এখতিয়ার সম্পূর্ণরূপে ইরানের হাতে রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্য পক্ষগুলোকে উস্কে দিয়ে এই চুক্তির চরম লঙ্ঘন করেছে। মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরানি নৌবাহিনী ও সামরিক বাহিনী ওই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানগুলোতে সরাসরি আঘাত এনেছে। মার্কিন হামলার জবাবে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একযোগে ভয়াবহ হামলা চালাতে শুরু করেছে ইরান। আমরা আপনাদের জন্য ইরানের হামলার কিছু ছবি শেয়ার করার চেষ্টা করছি। কুয়েত এবং বাহরাইনে মার্কিন হামলার কিছু ছবি আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এটি কুয়েতের হামলার একটি ছবি। এছাড়াও হামলা হয়েছে বাহরাইনে এবং কুয়েতে হামলার পর, ইরানের হামলার পর কুয়েতের সাধারণ জনগণের মোবাইল ফোনে থ্রেট অ্যালার্ট চলে আসে, ইমার্জেন্সি অ্যালার্ট চলে আসে এবং এটি হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার হামলা পাল্টা হামলার পর ইরানের মিসাইলের আঘাতের ঠিক সময়। এই যখন অবস্থা, তখন ইরান কুয়েত এবং বাহরাইনে একযোগে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার মিসাইল হামলা চালায়। ফলে কুয়েতের আকাশ সম্পূর্ণ লাল হয়ে ওঠে। সুনির্দিষ্টভাবে ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনিপুণভাবে আঘাত হানে। এই আঘাতের লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ইসা বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, এছাড়াও বেশ কয়েকটি ইরানি ড্রোন বাহরাইনের মাটিতে সরাসরি হামলা চালায়। মূলত গত রাতে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার ঘাঁটিতে মার্কিন হামলার পরই বাহরাইনের নিউজ এজেন্সির খবর অনুযায়ী এই বড় হামলার ঘটনাটি ঘটে। এই চরম সংঘাতের মাঝে বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাসে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তীব্র উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই হামলা ও পাল্টা হামলা রক্তক্ষয়ী পর্বটি শেষ হয় বলে জানা গিয়েছে। এই যুদ্ধবিগ্রহের পর ইরানের বিপ্লবী গার্ড অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটির সাথে আমাদের হিসাব নিকাশ সম্পূর্ণ ভিন্ন। তারা বিবৃতিতে আরো স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে ভবিষ্যতে যদি মার্কিন আগ্রাসনের বিন্দুমাত্র পুনরাবৃত্তি ঘটে, তবে ইরানের পক্ষ থেকে এর চেয়েও বড় এবং ব্যাপক পরিসরে চূড়ান্ত জবাব দেওয়া হবে। দর্শক, শুধুমাত্র ইরানের মাধ্যমে সামরিক ঘাঁটিগুলোতেই হামলা হচ্ছে তা নয়, এবার ওয়াশিংটনের ঘরের ভেতরেই বোমা ফেটেছে। সেই বোমাটি হচ্ছে অ্যাপস্টাইন ফাইলের আলটিমেটাম। মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল ও ড্রোনের খেলা চলছে, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটে যাচ্ছে। আইনি করিডোর থেকে ধেয়ে আসছে এক নতুন খবরের ঝড়। আদালতের 1 সপ্তাহের আলটিমেটাম। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত দেশটির বিচার বিভাগকে কুখ্যাত অ্যাপস্টাইন ফাইলের নির্দিষ্ট কালো করা বা রিডেক্টেড কিছু গোপন অংশ আগামী 1 সপ্তাহের মধ্যে জনসমক্ষে প্রকাশের কঠোর নির্দেশ দিয়েছে। ফেডারেল আদালতের বিচারক ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে আগামী 2 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যেই আগে সম্পূর্ণ গোপন করে রাখা অত্যন্ত সংবেদনশীল ইমেইলগুলো প্রকাশ করতে হবে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী আদালতের নির্দেশিত এই ফাইলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মূল ইমেইল প্রেরকদের আসল পরিচয়, অভিযোগে উল্লেখিত বিভিন্ন সহযোগীর গোপন তথ্য, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নোট ইত্যাদি। আদালত সাফ জানিয়ে দিয়েছে, যদি আগামী 2 জুলাইয়ের মধ্যে এসব অংশ কোনোভাবে প্রকাশ করা সম্ভব না হয়,
তবে কেন তা সম্ভব নয় তার সুনির্দিষ্ট কারণ ও আইনি ব্যাখ্যা আদালতের কাছে দাখিল করতে হবে। দর্শক, এই মুহূর্তে আপনাদের জন্য সরাসরি কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি। দর্শক, মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যেই বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আপনাদের জন্য তাদের সাক্ষাতের একটি ছবি শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আব্বাস আরাকচির সাথে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাক্ষাৎকার একটি ছবি। ইরাকে এই মুহূর্তে চলছে ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান। দুর্নীতি বিরোধী অভিযানে ইরাকে গ্রেফতার একাধিক রাজনীতিক এবং কর্মকর্তা। ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় রাতভর অভিযানে কয়েকজন রাজনীতিক, আইন প্রণেতা এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযান দুর্নীতি বিরোধী বৃহত্তর কর্মসূচির অংশ, যা প্রধানমন্ত্রী আলী আল জাইদির নির্দেশে শুরু হয়েছে। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উপতেলমন্ত্রী আদনান আল জুমাইলির দুর্নীতি সংক্রান্ত জবানবন্দির পর এই অভিযান চালানো হয়। তার বক্তব্যে আরও কর্মকর্তাদের বড় একটি নেটওয়ার্কের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির হাতে পাওয়া একটি নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 5 জন সংসদ সদস্য রয়েছেন। গ্রেফতার হওয়া কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির রাজনৈতিক জোটের সঙ্গে সংশ্লিষ্ট। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ ইরাকের গ্রিন জোনে প্রবেশ সীমিত করেছে, পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে এবং আগামী দিনগুলোতে এই দুর্নীতি বিরোধী অভিযান আরো বড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইরাকি বাহিনী ইরাকি সংসদ সদস্য আলিয়া নাসিফের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডলার জব্দ করেছে। আমরা তার ছবিগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইরাকি বাহিনী ইরাকি সংসদ সদস্য কাছ থেকে, তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ডলার জব্দ করে তার একটি ছবি। এছাড়াও ইরাকে দুর্নীতি বিরোধী অভিযানের সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 47 জন সন্দেহভাজন গ্রেফতার হয়েছেন। দেশটির সাবেক তেল মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আদনান আল জুমাইলির স্বীকারোক্তির পর প্রধানমন্ত্রী আল জাইদি এই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন। দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাকি বাহিনী 98 বিলিয়নের বেশি ইরাকি দিনার, 1,10,00,000 মার্কিন ডলার নগদ অর্থ এবং প্রায় 3 কেজি স্বর্ণ জব্দ করেছে। অভিযানে 70টি আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি, 21টি যানবাহন এবং বিপুল পরিমাণ অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে 70 থেকে 85টি আগ্নেয়াস্ত্র, 30 থেকে 400টি ম্যাগাজিন এবং কয়েক ডজন গোলাবারুদ ও বাক্স সরঞ্জামের কেস। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা নগদ অর্থের একটি অংশ প্রায় 4 মিটার মাটির নিচে পুঁতে রাখা ছিল এবং কিছু অর্থ খামারে লুকানো অবস্থায় ছিল। এই যখন অবস্থা, তখন সৌদি আরবের রাস তানুরায় আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, যাতে 14 জন নিহতের খবর পাওয়া গিয়েছে। আজ ভোরে আনুমানিক 6টার দিকে সৌদি আরামকোর একটি হেলিকপ্টার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ রাস্তানুর এলাকায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা 14 জনের সবাই নিহত হয়েছেন। নিহতরা সবাই সৌদি নাগরিক। দুর্ঘটনার কারণ এখনো প্রাথমিকভাবে জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, রাস্তানুরা সৌদি আরবের প্রধান তেল সরবরাহ অঞ্চল। দর্শক, এই ছিল আমাদের এই মুহূর্তের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।